হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা চ্যাপ্টার 5 এর লিনিয়ার প্রোগ্রামিং এর আজকে শিখব টু ফেজ। দেখেন উদাহরণ 33 নিয়েছি, বলা আছে দুই পর্যায়ে অর্থাৎ টু ফেজ সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো, এইটা সমস্যা দেওয়া আছে। ওকে, এখন টু ফেজ কেন? টু ফেজ হচ্ছে দুইটা পর্যায়ে সমাধান করা লাগে, এই কারণে এর নাম দেওয়া হয়েছে টু ফেজ। টু ফেজ বি গেমের মতোই সামান্য একটু পার্থক্য আছে, শুধু এমটাই দেওয়া লাগে না, আর দুইটা পর্যায়ে সমাধান করা লাগে। ঠিক আছে, আচ্ছা এখন টু ফেজের দুইটা পর্যায়ে কি কি করব? প্রথম পর্যায়ে হবে যে উদ্দেশ্য ফাংশন সম্পূর্ণ, আমরা যে আর্টিফিশিয়াল চলক ছিল উদ্দেশ্য ফাংশনকে সেই আর্টিফিশিয়াল চলক নিয়ে সমাধান করে সিমপ্লেক্স টেবিলের যে ভিত্তি ছিল লাস্ট টেবিল থেকে, সেই ভিত্তি থেকে আমরা কি অপসারণ করব? কৃত্রিম চলক। কৃত্রিম চলক অপসারণ করার পরে আর একটা টেবিলে আমরা সমাধান করব, এইটাই হচ্ছে টু পেজ। ওকে, তা সেই একই রকম আমরা প্রথম এটাকে সমাধান করতে গেলে দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্নকরণ আছে, এটাকে আগে সর্বোচ্চকরণ করব। ওকে, মানে গরিষ্ঠ আকারে রূপান্তর করব উদ্দেশ্য ফাংশন। আমরা দেখেছি সিমপ্লেক্সের এই সমাধান করতে গেলে সকল অঙ্ককে আমরা গরিষ্ঠকরণে সমাধান করতে চেয়েছি, আমরা সেই পদ্ধতি শিখছি। ওকে, তাহলে এখানেও আমরা সর্বনিম্ন আছে, এটাকে আগে সর্বোচ্চকরণ করব। আর এই শর্ত সময়ে দেখেন গ্রেটার দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা কিন্তু দেখে চেনার উপায় নেই যে এটা কি দিয়ে করবেন। এটা বি গেম দিয়েও করা যেতে পারে যদি উল্লেখ না থাকে। ঠিক আছে, এখন এটা বলে দেওয়া থাকবে যে টু ফেজ এর মাধ্যমে সমাধান করো, টু ফেজ উল্লেখ থাকবে। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথম এটাকে আগে সেই স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করব। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। দেখেন সলিউশন, তাহলে কি লিখব? যে উদ্দেশ্য ফাংশনকে একটু ছোট করে লিখব, যেহেতু দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করা লাগবে। উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণ করি, গরিষ্ঠকরণ করি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান অর ইকুয়াল আছে, তাই না? তার মানে এই বাম পাশ এই চলকের এই পাশটা বেশি আছে, তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে গেলে বাড়তি চলক বিয়োগ করতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এটা বড় আছে, তাহলে বাড়তি চলক বিয়োগ করতে হবে। তাহলে 1 আর 2 এ বাড়তি চলক বিয়োগ করব, এবং এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 2 এ বাড়তি চলক বিয়োগ করব, এবং 1 আর 2 এ আমাদের দুইটা কি নিতে হবে? আর্টিফিশিয়াল চলক নিতে হবে। কেন? স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা রূপান্তর করি, দেখেন 3x1 x2 x3 এর সঙ্গে বাড়তি চলক বিয়োগ করব, তাই না? তাহলে s1 বিয়োগ করব। আচ্ছা এবার দেখেন এটা সমান 3 লিখলাম, বাড়তি চলক বিয়োগ করে। এবার 2 নম্বরে দেখেন x1 x2 x3, এইটাই 0, s1 হবে। এবার 2 নম্বরে বাড়তি চলক বিয়োগ করব s2, তাই তো? আচ্ছা এটা হচ্ছে কত? 2। এখন দেখেন একটা জিনিস ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাতে হবে 0 s2। তাহলে এখানে বেসিস কি আছে? দেখেন তো এখানে কোনো বেসিস নেই। ওকে, আমরা দুইটা চলক নিয়েছি s1 আর s2, তাহলে দুইটা বেসিস তৈরি করতে হবে। তাহলে দুইটা বেসিস তৈরি করার জন্য এটাতে a1 যোগ করব। ঠিক আছে, তার মানে বেসিস হবে কেমন? 1 0 0 1, দুইটা চলকের জন্য। ঠিক আছে, একক ভিত্তি চলক, একক যে কলাম ম্যাট্রিক্স আকার আমরা নিব, তাই না? ভিত্তি বেসিস 1 0 হলে আর একটা কত হবে? 0 1, এরকম একটা। তাহলে আমরা বুঝতে পারছি 1 নম্বরে একটা নেব, 2 নম্বরে একটা নেব। ওকে, তাহলে 1 নম্বরে নিয়েছি, আর 2 নম্বরেও একটা আমাদের কি নিতে হবে? 0 a2, এটা হবে a2। ওকে, দেখেন এবার 1 0 0 1, তাহলে 1 নম্বরে একটা বেসিস মানে কৃত্রিম চলক নিতে হবে, 2 নম্বরেও একটা কৃত্রিম চলক নিয়ে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি করতে হবে। তাহলে আমরা এটাই লিখব যে উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণ করি এবং শর্তে বাড়তি চলক s1 s2 greater than or equal 0 ও কৃত্রিম চলক a1 greater than or equal 0 এবং a2 greater than or equal 0 নিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা এরকম আকারে রূপান্তর করব। কি লিখবো আমরা?
গরিষ্ঠকরণ গরিষ্ঠকরণ করো জেড, জেড এর উপর কি দেবো, একটা অ্যাস্টারিক দেবো, তাই না? তাহলে ওটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -15 ডিভাইডেড বাই কত হবে 2x1, মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে 3x2। আমি বলেছি চলক আছে x1 x2 x3, কোনো চলককে বাদ রাখা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, x3 ও নিতে হবে। তাহলে আমরা কত নেব, 0x3, তাই না? s1 s2 নিয়েছিলাম, তাহলে কত লিখবো, 0s1 0s2। ওকে, এটা হলো আমার স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তরের জন্য ম্যাক্সিমাইজ করলাম। আচ্ছা, এবার শর্ত সমূহ। তাহলে শর্ত সমূহ আমরা এটা লিখবো আর এটা লিখবো। ওকে, তাহলে কত হবে এটা, 3x1 x2 x3 s1 প্লাস 0s2 প্লাস এক নম্বরে a1 নিব, তাই তো, আর 0a1 ইকুয়াল টু, একইভাবে এটা কত ছিল 3, আর পরেরটিতে হবে x1 x2 প্লাস x3 প্লাস 0s1 প্লাস, এবার মাইনাস হবে s2 মাইনাস প্লাস 0a1 প্লাস a2 ইকুয়াল টু 2। এখানে তাহলে x1 x2 x3 s1 s2, এরপরে হচ্ছে a1 a2 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটা হলো আমাদের প্রথম স্টেপ। এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন, এই যে a1 আর a2 যোগ করেছিলাম, তাই না? এখানে যোগ করলে এখানে বেশি হয়ে গিয়েছে না? তাহলে এটা কি করব, আমরা উদ্দেশ্য ফাংশন থেকে এটা a1 আর a2 কে বিয়োগ করব, কিন্তু এখানে কোনো বিগ এম দিব না। এখানে এই জায়গায় সেই ক্যাপিটাল এম আমরা যেটা দিই বিগ এম পদ্ধতিতে বা সিমপ্লেক্স 2 পদ্ধতিতে, সেই বিগ এমটা এখানে দেওয়া যাবে না টু ফেজে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার আমাদের এইটাকে টু ফেজের পদ্ধতি অ্যাপ্লাই করব। ওকে, টু ফেজ হচ্ছে দুইটা পদ্ধতিতে সমাধান করব। তাহলে ফেজ 1 প্রথম লিখবো আমরা কি, ফেজ PHASE ফেজ 1, ফেজ 1 তার মানে হচ্ছে পর্যায় 1। ওকে, এই ক্ষেত্রে উদ্দেশ্য ফাংশনটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আমরা একটা উদ্দেশ্য ফাংশন ধরবো, সেই উদ্দেশ্য ফাংশনটা হবে যে, ধরি উদ্দেশ্য ফাংশন ইউ সমান, এই ইউটা হবে আমরা যে আর্টিফিশিয়াল চলক নেব না, সেই আর্টিফিশিয়াল চলকই নেব। ওকে, আচ্ছা, কিন্তু এই যেটা ধরবো এই উদ্দেশ্য ফাংশনটাকে আমরা এইখানে যেটা থাকবে সেই আকারে ধরে নেব। তাহলে উদ্দেশ্য ফাংশন এইখানে কি ছিল, প্রথম মূল অঙ্কে কি ছিল, সর্বনিম্ন। তাহলে এখানে যেটা নেব সেটা সর্বনিম্ন আকারে নিতে হবে। তাহলে একটা জিনিস দেখেন, এইখানে আমরা a1 a2 সব সময় কিন্তু উদ্দেশ্য ফাংশন থেকে বিয়োগ হবে, কারণ এটা আমরা শর্তে যোগ করি, যোগ করার কারণেই তো উদ্দেশ্য ফাংশন থেকে বিয়োগ করি, তাই না? তাহলে এখানে কোন আকারে নিলে উদ্দেশ্য ফাংশন এখানে মাইনাস হবে, অবশ্যই সর্বনিম্ন আকারে। তাহলে মাইনাস করে এইটা তৈরি করব, এইটা হবে কি করলে, এখানে যদি আমরা a1 প্লাস a2 লিখি, যা সর্বনিম্ন হবে। এবার দেখেন, এই উদ্দেশ্য ফাংশনকে আমরা সর্বনিম্ন আছে, তাই না? কিন্তু আমরা সমাধান করব কি, সে গরিষ্ঠকরণ, এবং গরিষ্ঠকরণ কি থাকতে হবে, মাইনাস। এবার দেখেন, এটাকেও গরিষ্ঠকরণ করলে কি আসবে, এইটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা এই আকারে যাবে। তাহলে কেন এটা করছি বুঝতে পারছেন, যে এটা কেন প্লাস হইলো, যে এইরকম আকার তৈরি করতে গেলে এখানে কি করতে হবে, তাহলে প্লাস দিতে হবে, এবং এটা সর্বনিম্ন হবে, কারণ গরিষ্ঠকরণে গেলে বা সর্বোচ্চকরণে গেলে এটাকে মাইনাস দিয়ে গুণ করা লাগবে। এবং উদ্দেশ্য ফাংশন সব সময় এখানে যে আর্টিফিশিয়াল চলকগুলো নেব তার সমষ্টি আকারে থাকবে। প্রথম শর্ত হচ্ছে এটা। এটা কিন্তু যে টু ফেজের সিস্টেম, যে এ আলফা, এখানে আলফা হচ্ছে এরকম 1 2 3, এদের সমষ্টি আকারে নিতে হবে উদ্দেশ্য ফাংশন, ঠিক আছে? এইবার এইটাকে এই উদ্দেশ্য ফাংশন বিবেচনা করে আমাদের এটাকে আবার কি করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবো, যে এখন
ফেজ অন এর জন্য উদ্দেশ্য ফাংশনকে গরিষ্ঠকরণে রূপান্তর করি কারণ আমার গরিষ্ঠকরণই করা লাগবে। ঠিক আছে, আচ্ছা গরিষ্ঠকরণই করি, তাহলে আমরা কি লিখব? গরিষ্ঠকরণ করো ইউ। এইবার কিন্তু ইউ কি আসবে? ইউ অ্যাস্টারিক দেবো, এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -a1 -a2। এবার দেখেন এটার সঙ্গে মিলে গিয়েছে। ওকে, এই উদ্দেশ্য ফাংশনটা যে আকারে থাকবে সেই আকারেই কিন্তু আমাদের সমাধান করা লাগবে। ঠিক আছে, আর এটাকে সব সময় কিন্তু কি দিয়ে ধরতে হবে? প্লাস দিয়ে। ওকে, আচ্ছা তাহলে দেখেন এইটা আমরা উদ্দেশ্য ফাংশন পাইলাম। এবার শর্ত সমূহ হবে এইখানে যা আছে সেম তাই। ওকে, তাহলে কত আছে দেখেন, 3x1 -x2 -x3। একটু ছোট করে লিখছি, জায়গা কম তো বোর্ডে, এই কারণে। ঠিক আছে, +a1 +0, এটা a2 হবে ডিয়ার স্টুডেন্ট, a2 = 3। আর পরেরটিতে হবে x1 -x2 +x3 0s1 -s2 +0a1 +a2 = 2। এখানে এই চলকগুলো লিখবো x1 x2 x3 s1 s2 a1 a2 > 0। আমাদের কি করা শেষ? উদ্দেশ্য ফাংশনটিকে আমরা গরিষ্ঠকরণ করেছি, এটা শেষ। এবার আমাদের ফেজ অন এর জন্য সিমপ্লেক্স টেবিল তৈরি করব। ঠিক আছে, এইটা দিয়েই আমরা এখন কি করব? সিমপ্লেক্স টেবিল তৈরি করব। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার দেখেন সিমপ্লেক্স টেবিল তৈরি করছি, তাহলে এখানে লিখবেন যে এখন ফেজ অন এর জন্য সিমপ্লেক্স টেবিল তৈরি করি। ঠিক আছে, এইবার সিমপ্লেক্স টেবিল তৈরি করব। দেখেন এই জায়গায় আমাদের যে উদ্দেশ্য ফাংশন ছিল, এখন কিন্তু এইটা দিয়ে কাজ করব আমরা ফেজ অন এর ক্ষেত্রে। এটা হ্যাঁ, ফেজ অন এর ক্ষেত্রে উদ্দেশ্য ফাংশন a1 আর a2 এর সহগ ছিল -1 এবং -1, আর বাকিগুলো কিন্তু নাই, এখানে অনুপস্থিত। তার মানে এগুলো সহগ কত হবে? সব 0 হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমরা লিখব x1 এর এখানে কত আছে? এটা 3 আর 1। x2 তে আছে -1 -1, x3 তে আছে -1 1, আর s1 এ আছে -1 0, আর s2 তে আছে 0 -1। এটা আছে কত? 1 0, এটা আছে 0 1, আর ধ্রুবক আছে 3 2। একই সিস্টেম, শুধুমাত্র এখানে কি নাই? -m টা নাই। ওকে, একই প্রসেসে আমরা সমাধান করব। আর এইখানে উদ্দেশ্য ফাংশনে বাকি চলকগুলোর সহগ কত হবে? সব 0 হবে, যেহেতু এখানে নাই তার মানে 0। ওকে, আচ্ছা এইবার আমাদের এখান থেকে বেসিস খুঁজবো। বেসিস হচ্ছে কত হবে? প্রথম সারিতে আমরা দেখতেই পাচ্ছি 1 0 আছে, এটা a1, আর পরের সারিতে পাচ্ছি কত? দেখেন 1 0, এটা হচ্ছে a2। এর সহগ আছে -1 -1। এখন ডিয়ার স্টুডেন্ট এবার দেখেন যে এই যে বেসিসে a1 a2 আছে না আর্টিফিশিয়াল চলক, এই আর্টিফিশিয়াল চলক যতক্ষণ এই পাশে থাকবে ততক্ষণ কিন্তু এই ফেজ 1 এর ক্ষেত্রে টেবিল শেষ হবে না, এটা চলে যাবে। এবং এই জায়গায় যে আমরা ইউ নির্ণয় করব, সর্বোচ্চকরণ ইউ মানে গরিষ্ঠকরণ ইউ, সেই ইউ এর মান 0 হবে, এবং এই শর্তগুলো সব 0 থেকে বড় বা 0 সমান হতে হবে, তাহলে সেইটা এখানে টেবিল শেষ হবে। 3টি টেবিল হবে, আমি এই কারণে 3টি নিয়েছি আগে থেকেই। ওকে, আচ্ছা এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে কত হবে? ইউ অ্যাস্টারিক হবে, এখন ইউ জে মাইনাস সি জে হবে। ওকে, ইউ জে মাইনাস সি জে, একই কথা, এটা -3 এটা -1, তাহলে এটা হবে -4। ওকে, আচ্ছা এটা হবে 1, এটা হবে 1 1 1 2 হবে, এটা 1 আর এটা
-1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1 0, এটা 0, এটা 1, আর এটা -1 থেকে 1 বিয়োগ করলে 0, এখান থেকে 1 বিয়োগ করলে 0। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সেম প্রসেস, যে এইটা আর এটা গুণ করব, এটা গুণ করব, করে যোগ করব, করে এটা বিয়োগ করব, একই পদ্ধতি। এবার এটা গুণ করে যোগ করে এটা বিয়োগ করব, একই পদ্ধতি। ওকে, আগের মতোই। আচ্ছা, এখন তাহলে এখানে ইউ অ্যাস্টারিক মানে সর্বোচ্চকরণ মানটা এখানে কত হবে? 3 আর হচ্ছে 2 5 হবে, এটা -5, এটা গুণ করব, এটা গুণ করব, ধ্রুবক গুণ করে যোগ করলে -5 হচ্ছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একই পদ্ধতিতে সর্বনিম্ন মান কত হচ্ছে? -4। এবার এইটা দিয়ে এটাকে ভাগ করব, 3 দিয়ে 3কে ভাগ করলে লঘিষ্ঠ অনুপাত এখানে 1 হয়, এটাকে ভাগ করলে 2 হয়, তাহলে আমার এইটা হচ্ছে সেই সর্বনিম্ন মান। এইবার ডিয়ার স্টুডেন্ট, এই 1 নাম্বার এই সারি বরাবর আসবো, আর এই কলাম বরাবর যেখানে বাঁধবে মানে মিলিত হবে সেটা হবে আমার পিভট উপাদান। ওকে, তাহলে এবার এই সারি দিয়ে সবগুলোকে কত দিয়ে ভাগ করব? সারিকে এই পিভট উপাদান 3 দিয়ে ভাগ করব, তাই না? 3 দিয়ে ভাগ করলে এটা হবে 1, এটা হবে -1/3, এটা হবে -1/3, এটা হবে -1/3, এটা হবে 0, এটা 3 দিয়ে ভাগ করলে 1/3, এটা হবে 0, এটা হবে 1। তাহলে 1 নম্বর সারির কাজ শেষ। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা শিখেছিলাম যে ডিপার্টিং ভেক্টর 1 নাম্বার যাইতে যাইতে যেখানে 1 বাঁধবে এখানে 1 বাঁধবে, তাই না? যেখানে 1 আর বাকি সকল উপাদান 0 হবে মানে বেসিস বাঁধবে, তাহলে এই সারিতে বেসিস আছে এইটা, তাহলে এইটা হবে কি হবে? আমার ডিপার্টিং ভেক্টর। বি গেমে যেমন a1 যেখানে ছিল, এই আর্টিফিশিয়াল চলক যেখানে উপরে থাকবে সেইটা ডিপার্টিং হইলে সেই মান আর লিখবো না। ওকে, ডিপার্টিং হইলে সেইটার ক্ষেত্রে এই মান আর লেখার প্রয়োজন নেই। ওকে, ড্যাশ ড্যাশ দিয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই বেসিস এইটা বাদে এই বেসিসটাই এখন এখানে আসবে, তাই না? তাহলে 1 0 তৈরি হবে। আর যে বেসিস থাকবে সেটা ওই টেবিলে অপরিবর্তিত থাকবে। আর বেসিস ছিল কত? এইটা 0 1, তাহলে 0 1 এটা লিখবো। এইবার এইটা আর এই মানটা বের করতে হবে আমাদের সিমপ্লেক্সের সেই পদ্ধতি অ্যাপ্লাই করে। ওকে, তাহলে প্রথম কাজ এইটা দিয়ে বের করব, এই মানটি বের করব। এই মানটি বের করার জন্য একটা পিভটে একটা আয়ত তৈরি করব, যে স্থানটি বের করব সেটি থেকে বিয়োগ করব, তাই না? যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, বিপরীত কর্ণ গুণ করলে -1, তাহলে -1 হচ্ছে +1, তাকে পিভট দিয়ে ভাগ করব, বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ করব, তাই না? আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে? -2/3, তাহলে এখানে কত হবে? -2/3 হবে। ওকে, আচ্ছা, এবারে এই স্থানেরটি বের করব, তাহলে তাহলে যে স্থানেরটি বের করব সেটি থেকে বিয়োগ, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ হবে, তাহলে এটাও +1/3 হবে। তাহলে কত হচ্ছে? 3 আর 1 4, তাহলে এটা 4/3, এটা হবে 4/3 হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা এইখানেরটি বের করব, তাই না? তাহলে 0 থেকে বিয়োগ করব এইখানেরটি, তাহলে যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে +1/3 হচ্ছে এটা, ঠিক আছে? +1/3। আচ্ছা, এবার এই -1 এরটি বের করব, তাহলে -1 থেকে বিয়োগ করব, যে কর্ণে পিভট আছে তার বিপরীত কর্ণ গুণ করব, পিভট আছে এই কর্ণে, তাহলে বিপরীত কর্ণ 0 × 1 কত হবে? এটা 0 হবে, তাহলে এটা হবে কত? -1। আরেকটি জিনিস, এটি হিসাব না করলে হবে, কেন? কি বলেছিলাম যে পিভট বরাবর সারিতে ডাইনে বা বামে যেখানে শূন্য থাকবে ওই কলাম পরের টেবিলে অপরিবর্তিত থাকবে। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান, এইটার মান বের করব 2 তে, তাহলে 2 থেকে বিয়োগ করব, এইখান থেকে পিভট আছে এই কর্ণে, তাহলে এই বিপরীত কর্ণ গুণ হবে 3 - 3, তাহলে কত হচ্ছে? 2 থেকে 1 গেলে 1 হচ্ছে, এটি হবে 1। ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটি টেবিল কাজ শেষ। এইবার আমাদের কি বের করতে হবে? বেসিস। তাহলে এখানে বেসিস হবে কত? x1, 1 0 আছে, এটা বেসিস হবে x1। পরের সারিতে বেসিস আছে কত? এটা হচ্ছে a2। এখনো দেখেন এই আর্টিফিশিয়াল চলক এখানে থেকে গেছে, তাহলে -1 এর সহগ আর x1 এর সহগ কত আছে? এটা 0। তাহলে এবার আমরা কি বের করব? আগের মতোই uj - cj, ঠিক আছে? ইউ অ্যাস্টারিক দিয়েছি না, এই কারণে uj - cj। এটা 0, এটা 0 0 0, এটা 0,
এটা 0, এটা হচ্ছে 2/3, এটা হবে কত 2/3। ওকে, এটা 0, এটা হবে -4/3, এইটা মাইনাস, এটা গুণ করব -1 এটার সাথে গুণ করে -4/3 থেকে এটা যাক, তাহলে -4/3 হবে। এটা 0, এইটা হচ্ছে কত -1/3, তাহলে এটা 1, এটা তো বের করা লাগবে না। আর এটি হবে -1 থেকে -1 বিয়োগ করলে এটি 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এখান থেকে ইউ এর মানটা কত হবে? ইউ অ্যাস্টেরিকের মান 0 দিয়ে গুণ করলে 0, এই -1 এর সাথে গুণ করলে -1 হবে। ওকে আচ্ছা, এবার তাহলে আমাদের কি করতে হবে? এর ভিতর সবচেয়ে ছোট আছে কত? এই যে -4/3 এটি, তাই না? এইবার এটি হচ্ছে আমার সেই কি কলাম, পিভট কলাম, তাই না? এইটা দিয়ে তাহলে এটাকে ভাগ করব, ভাগ করলে যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটা আর লেখার প্রশ্নই আসে না। তাহলে এইটা দিয়ে এই 1 কে ভাগ করব, তাই তো? 1 কে ভাগ করলে তাহলে এটা কত হবে? 3/4 আসবে। তাহলে 3/4, তাহলে এখানে একটি মানই আছে, এখন এটি সর্বনিম্ন, তাহলে এই সারি আসবো আর এই কলাম যেখানে সেট করবে এটি হবে আমার পিভট উপাদান, তাই তো? তাহলে পিভট উপাদান দিয়ে এই সারিকে সবগুলিকে ভাগ করতে হবে। তাহলে এই 0 কে ভাগ করলে 0, এইটা -2/3, এটাকে পিভট দিয়ে ভাগ, তার মানে গুণ দিয়ে উল্টে যাবে, 3/4 আসবে, 3 3 চলে যাবে, এটা কাটলে -1/2 হচ্ছে, তাহলে এটা হবে কত? -1/2। ওকে, আর এইটাকে ভাগ করলে হবে 1, আর 1/3 ছিল, এইটাকে এইটা দিয়ে ভাগ করব, তার মানে 3/4 হবে, এটা কেটে যাবে, 1/4 হবে, তাহলে এটা হবে 1/4। আর -1 কে এটা দিয়ে ভাগ করলে কত হবে? -3/4 হবে, আর এটি তো থাকবে না, এই কলাম থাকবে না। ওকে, আর 1 কে ভাগ করলে উল্টে যাবে জাস্ট এটা, তাই তো? 3/4 হবে, আর এইটাকে ভাগ করলে উল্টে যাবে, 3/4 হবে। ওকে আচ্ছা, এইবার দেখেন, তাহলে এই সারিকে আমরা পিভট উপাদান দিয়ে ভাগ করব, ধ্রুবক পর্যন্ত ভাগ করে লিখেছি। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এবার আমাদের এই কাজ করতে হবে। এখন দেখেন, এই পিভট বরাবর বলেছিলাম যেখানে বেসিস বাঁধবে সেটি হবে কি? ডিপার্টিং ভেক্টর। তাহলে ডিপার্টিং ভেক্টর হইলে এর উপরে কি আছে? আর্টিফিশিয়াল চলক না, তাহলে এটি আর বের করার কোনো প্রয়োজন থাকবে না, এই কাজটা আগেই করবেন আপনারা। ওকে, যেখানে ডিপার্টিং হবে সেটি আর লিখবেন না, সেটি ড্যাশ ড্যাশ হবে, তাহলে এই দুটি এখন আর লেখা লাগবে না। আচ্ছা, এবার পিভট বরাবর যেখানে শূন্য আছে, পিভটের ডাইনে বামে ওই সারিতে যেখানে শূন্য আছে ওই কলাম পরবর্তী টেবিলে অপরিবর্তিত থাকবে। বা আরেকটিও করতে পারে যে এইটা হচ্ছে আমাদের ডিপার্টিং ভেক্টর, এই ভেক্টরটি এখন এখানে আসবে 0 1, এছাড়া আর যে বেসিস গুলো থাকবে সেটি অপরিবর্তিত থাকবে। এটা 1 0 একটা বেসিস, এটা 1 0 পরের টেবিলে অপরিবর্তিত থাকবে, ব্যাস। এইবার আমরা এইটা এইটা আর এইটা, এই তিনটি মান আর এই একটি চারটি বের করলে আমাদের এইটা হয়ে যাবে। ওকে আচ্ছা, তাহলে আমরা বের করি এইটা। প্রথম কাজ এটি বের করব, এটি থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, তাই না? আচ্ছা, এখন দেখেন কোন স্থানেরটি বের করব? -1/3, এটি যে স্থানেরটি বের করব সেটি থেকে বিয়োগ হবে, তাহলে এখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, বিপরীত কর্ণ গুণ করলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2/9 হচ্ছে, এটা 2/9 হচ্ছে। এটাকে ভাগ করতে কত দিয়ে? পিভট দিয়ে, তার মানে উল্টে যাবে, 3/4 আসবে, এটা 3 হবে, এটা 2 হবে, তাহলে -1/3 -1/6 হচ্ছে আমাদের। ওকে, তাহলে এটা মাইনাস কত হচ্ছে? 6, আর হচ্ছে উপরে কত হবে? এখানে লসাগু করলে 6 হবে লসাগু, আর এখানে -2 -1, তাহলে হচ্ছে -3 1/2, তাহলে কত হচ্ছে আমাদের? -1/2 হচ্ছে। ওকে, তাহলে -1/2 এখানে হবে -1/2। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, এবার পরেরটি বের করব আমরা, এবার হচ্ছে এই স্থানেরটি -1/3, এর থেকে বিয়োগ করব, এখান থেকে পিভটে একটা আয়ত তৈরি করব,
যে কর্ণে পিভট থাকবে তার বিপরীত কর্ণ গুণ করব, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাস, তাহলে 1/9, এটা হবে কত, 1/9 হবে। ওকে, তাহলে এইটাকে এবার ভাগ করতে হবে কত দিয়ে, 1/9 কে যে বিপরীত কর্ণ গুণ করে পিভট দিয়ে ভাগ, পিভট দিয়ে ভাগ মানে গুণ দিয়ে উল্টে যাবে। ওকে, তাহলে -1/3 প্লাস এটা 3 3 9, 1/12, তাহলে কত হবে, 12 লসাগু, এখানে 3 4 12, 1, তাহলে কত হচ্ছে, -3 ডিভাইডেড বাই 12, দ্যাট মিনস কত হবে, -1/4, 3 4 12, তাহলে -1/4 হচ্ছে, এটা -1/4। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, পরেরটি 0 আছে তাই না, এবার দেখেন 0 থেকে, তাহলে 0 মাইনাস যে স্থানটি বের করব সেটি থেকে বিয়োগ করব, এটা থেকে পিভটে একটা আয়ত তৈরি করব, যে কর্ণে পিভট আছে এর বিপরীত কর্ণ গুণ করব, করে পিভট দিয়ে ভাগ করব, বিপরীত কর্ণ গুণ করলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 1/3 গুণ হবে কি, পিভটের উল্টে যাবে তাই না, যেহেতু ভগ্নাংশ আকারে আছে, ব্যাস, তাহলে এটা মাইনাস 3 3 চলে যাচ্ছে, কত হচ্ছে, -1/4 হচ্ছে। ওকে, এবার এই এক নাম্বার এটি বের করব, মানে ধ্রুবক এটি এই স্থানেতে বের করব, তাহলে 1 থেকে বিয়োগ, এটা থেকে একটা পিভটে আয়ত তৈরি করব, যেখানে আয়ত তৈরি করব যে কর্ণে পিভট আছে, এই কর্ণে পিভট আছে, তাহলে এই বিপরীত কর্ণ গুণ হবে, এটা গুণ হবে, তাহলে এটা হবে 1/3, একে পিভট দিয়ে ভাগ করব, তাহলে 3/4, ব্যাস, তাহলে 1 প্লাস এটা কেটে যাবে, 1/4, তাহলে এটা কত হবে, 5/4, এটা হবে 5/4, ধ্রুবক হবে 5/4। ওকে, আচ্ছা এবার আমাদের কাজ কি, এখানে বেসিস আছে কত দেখেন, 1 1 0, তাহলে বেসিস আছে x1, পরের সারিতে বেসিস আছে 1 0, এটা হচ্ছে x3। এইবার দেখেন এখানে কোনো আর্টিফিশিয়াল চলক আর নেই, তাহলে আমাদের টেবিল আর করা লাগবে না, তাহলে x1 এর সহগ কত আছে 0, x3 সহগ আছে 0। এইবার এখানে u*j মাইনাস cj, ওকে, এটা কত হবে, এখান থেকে এটা 0, এটা 0, তাহলে 0, এটা 0 0 সব 0 তাই না, এটাও 0, যেহেতু এই দুইটা 0 মানে গুণ করলে সব 0 হয়ে যাবে, এটা 0 আর এটিও 0, আর এটি তো আমার লাগছেই না। ওকে, আচ্ছা তাহলে এখানে ইউ অ্যাস্টারিকের মান কত হবে, এটি যেহেতু 0 হয়েছে 0। ডিয়ার স্টুডেন্ট, এইটাই হচ্ছে মূল শর্ত। দেখেন কিভাবে চিনবেন যে এই ফেজ 1 শেষ হবে, 1 নম্বর শর্ত হচ্ছে যে এই শেষ টেবিলে এখানে কোনো আর্টিফিশিয়াল চলক থাকবে না, এই যে আর্টিফিশিয়াল চলক মানে বেসিসে আর্টিফিশিয়াল চলক থাকবে না, 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো যে এইখানে এই যে ইউজে মাইনাস সিজে, ইউ স্টারিক জে মাইনাস সিজে, এইটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে, তাহলে ভিত্তিতে ভিত্তিতে আর্টিফিশিয়াল চলক থাকবে না, মানে কৃত্রিম চলক থাকবে না, কৃত্রিম চলক থাকবে না, ভিত্তিতে কৃত্রিম চলক থাকবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, যে ইউজে মাইনাস সিজে, এখানে যে অ্যাস্টারিক হবে এমনটা না, ওটা যদি সর্বনিম্ন থাকতো তাহলে অ্যাস্টারিক দিতাম না, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। এবং 3 নম্বর শর্তে ইউ অ্যাস্টারিক এইটার মান কত হবে, 0 হবে, তাহলে এর অনুকূল সমাধান থাকবে। যদি এটি 0 থেকে বড় হয়ে যায় তাহলে অনুকূল সমাধান থাকবে না, ঠিক আছে, এটা যদি 0 থেকে বড় হয়ে যায় তাহলে অনুকূল সমাধান থাকবে না। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা 0 সমান হয়েছে তাহলে অনুকূল সমাধান আছে। তাহলে কি হবে, আর্টিফিশিয়াল চলক থাকবে না, এই ইউজে মাইনাস সি যে এটা 0 থেকে বড় বা 0 সমান হবে, আর হচ্ছে এটা 0 সমান হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটুকু আপনারা একটু সাইডে তো না, আপনারা এই টেবিলের নিচে লিখবেন যে যেহেতু ইউ অ্যাস্টারিক জে মাইনাস সি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এবং ভিত্তিতে কৃত্রিম চলক অনুপস্থিত, ঠিক আছে, কৃত্রিম চলক অনুপস্থিত, সুতরাং সমস্যাটির অনুকূল সমাধান বিদ্যমান,
বিদ্যমান। ঠিক আছে, এইবার আমরা এই ফেজ 1 এর কাজ শেষ, এবার ফেজ 2 করব। এখন ফেজ 2 করার জন্য আমাদের এই যে A1 আর A2 নিয়েছিলাম এই দুইটা বাদ যাবে, বাদ যে বাকি যে টেবিলটা এই শেষ টেবিলে মান থাকবে এইটা দিয়েই আমরা এখন সিমপ্লেক্স করব। ওকে, এবং সেক্ষেত্রে উদ্দেশ্য ফাংশন হবে আমার কোনটা? উদ্দেশ্য ফাংশন হবে এবার আমার এইটা। ঠিক আছে, প্রদত্ত যে আমরা গরিষ্ঠকরণ করেছিলাম প্রথমে, এইটা হবে উদ্দেশ্য ফাংশন। এখন উদ্দেশ্য ফাংশন এইটা হবে এবং শেষ টেবিলের এই মানটি নিয়ে আমরা এখন সিমপ্লেক্স করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এবার ফেজ 1 এর কাজ শেষ, এবার ফেজ 2 তে আমরা কি করব? ফেজ 2 তে তাহলে এইটা আর এটা যেহেতু আমরা বাদ দিয়েছি, ঠিক আছে, তাহলে ফেজ 2 তে আমরা এইটা, এই যে আমি বক্স করে রেখেছি, এই দুটো বাদ দিয়ে এইখান থেকে এইটাও বাদ যাবে, এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ দিয়ে যে উদ্দেশ্য ফাংশন থাকবে সেটা দিয়ে আমরা সিমপ্লেক্স করব। এবং শেষ টেবিলে এইখান থেকে যে মানটি আছে সিমপ্লেক্স টেবিলে আমরা এখন এইটা দিয়েই কাজ করব। ওকে, তা আমি এখানে একটু মুছে ফেলবো, যে তোমার জায়গা নেই, তো এই কারণে আমি মুছে এটাকে পরবর্তী স্টেপ ফেজ 2 তে যা আসবে আমরা সেটা দিয়ে করব। ওকে, তাহলে এই ফেজ 1 এর জায়গায় আমি এবার কত লিখব? ফেজ 2, ফেজ 2। ঠিক আছে, এবার ফেজ 2 এর কাজ, ফেজ 1 এর কাজ শেষ, এবার আপনারা এরপরে যেহেতু জায়গা কম তো ফেজ 2 এর কাজ শুরু হবে। ওকে, তাহলে এখান থেকে একটু মুছে দিই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে ফেজ 2 তে কি লিখবো? প্রদত্ত সমস্যার ক্ষেত্রে পাই। ওকে, এই জায়গায় এই গরিষ্ঠকরণ করো, হ্যাঁ, গরিষ্ঠকরণ করো, গরিষ্ঠকরণ করো। জেড স্টারিক হবে কত? -15/2 x1 + 3 x2 + 0 x3 + 0 s1 + 0 s2। এখন কিন্তু এই a1 আর a2 নিব না। ওকে, যেহেতু আমরা এই a1 আর a2 তাড়িয়ে দিয়েছি, এইটা আর নিব না। আচ্ছা, আর শর্ত সমূহ হবে, শর্ত সমূহ, শর্ত সমূহ এটিই হবে, শুধুমাত্র এই আমাদের আর্টিফিশিয়াল চলকটা নেওয়া যাবে না। 3x1 - x2 - x3 - s1 + 0 s2 = 3 হবে, আর x1 - x2 + x3 0 s1 - s2 = 2 হবে। এখানে চলক লিখবো x1 x2 x3 s1 s2 > 0। ওকে, এইবার আমরা সিমপ্লেক্স টেবিল তৈরি করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার যে সিমপ্লেক্স টেবিলটা আমরা তৈরি করব সেই সিমপ্লেক্স টেবিলে আমরা এইটুকু আর নিব না, এইটুকু আর নিব না, আর এই যে লাস্টের যে মানটা ছিল এই মানগুলোই আমাদের রাখতে হবে। ওকে, আচ্ছা, তা আমি যেহেতু আমার মুছে ফেলতে হবে, আমি শুধুমাত্র এইখান থেকে একটা টেবিলেই হবে, হ্যাঁ, এইখান থেকে আমি একটু লিখে রাখি, এটা হচ্ছে x1, এটা x2 x3 s1 s2। ঠিক আছে, আচ্ছা, এটা একটু লিখে রেখে উপরের টেবিলটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিয়ে লিখি যে এখন সিমপ্লেক্স টেবিল তৈরি করি। ঠিক আছে, এখন সিমপ্লেক্স টেবিল তৈরি করব এই ইসের জন্য, এই সমস্ত ফেজ 2 এর জন্য। স্টুডেন্ট, এখন দেখেন এই টেবিলের মানটি আমরা এখানে নিয়ে কাজ করব। ওকে, এখানে যে চলকগুলো ছিল কত কত, x1 x2 x3 s1 s2 ছিল। ওকে, আচ্ছা, এখন এই জায়গায় যে মানগুলো ছিল হুবহু এই মানটি এখানে বসাতে হবে, এমন নয় যে আপনারা এইখান থেকে মান এখানে বসিয়ে কাজ করবেন, এটা করবেন না। কিন্তু এটা সব সময় মাথায় রাখতে হবে যে ফেজ 2 তে
এই ফেজ ওয়ান, এটা কিন্তু ফেজ ওয়ান টেবিলের মান, এটা ফেজ ওয়ান টেবিলের শেষ মান যে চলকগুলি নিব এই মানগুলি এখানে বসিয়ে আমাদের সিমপ্লেক্স করতে হবে। তাহলে এটি ছিল 1 0, এটা মাইনাস হাফ আর হচ্ছে মাইনাস হাফ, এটা হবে 0 1, এটা হবে মাইনাস 1/4 আর এটা হবে 1/4, ঠিক আছে। আচ্ছা এটি হবে, আর এটি হবে মাইনাস 1/4 আর এটি হবে মাইনাস 3/4। ওকে, আচ্ছা ধ্রুবক ছিল কত? 5/4 আর হচ্ছে 3/4। ব্যাস, ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি এবার এটি মুছে দিলাম। এবার আমাদের এখান থেকে ভিত্তি বের করতে, ভিত্তি হচ্ছে কত? 10 x1, এর সহগগুলি কত ছিল এইখান থেকে লিখতে হবে, ঠিক আছে। x1 এর সহগ কত ছিল এখানে? -15/2, আর এটি ছিল x2 তে ছিল 3 আর x3 ছিল 0, s1 0 s2 0। তাহলে ভিত্তি হচ্ছে x1, এখানে হবে x1 আর এখানে হবে x3। x1 এর সহগ ছিল -15/2 আর x3 সহগ ছিল 0। ওকে, আচ্ছা এইবার দেখেন তাহলে এইখানে কিন্তু এইবার আমাদের জেড অ্যাস্টারিক জে মাইনাস সি জে করা লাগবে, কারণ এখন এইটা মূল জিনিস, কিন্তু এইখানে এইটুকু কিন্তু লেখা যাবে না, এটুকু জাস্ট এইখান থেকে লিখবো। ওকে, কিন্তু এটা আসবে, এই মানগুলো আসবে কোন টেবিল থেকে? সিম্পলেক মানে ফেজ অনের শেষ টেবিলের মানগুলি এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা এবার জাস্ট এইটার হিসাব করতে হবে। তাহলে দেখেন এটা করলে এখান থেকে বিয়োগ করলে কত আছে? এখানে 0 হয়ে যাচ্ছে, এটা একই জিনিস না গুণ করে। আচ্ছা তাহলে এটা কত হবে? এটা হবে 15/4, এর থেকে বিয়োগ করতে হবে কত? 3, তাহলে কত হবে? 15 3 4 12, তাহলে 15 12, তাহলে 3/4, এটা হবে কত? 3/4। এটা 0 এটা 0, তাহলে 0। এইবার এটা কত হচ্ছে? নিচেরটি তো 0 আর এটি হচ্ছে 15/8, এটা হচ্ছে কত? 15/8। এবার এখানে কত হচ্ছে? 15, এটা গুণ করলে এর সঙ্গে এর গুণ করলে 15/8 হচ্ছে এটিও। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখেন আমাদের এই যে জেড জে মাইনাস সি জে, এটি এখন সবগুলি 0 থেকে বড় বা 0 সমান হয়েছে, পজিটিভ এসেছে, তাই না? এবার এখান থেকে জেড অ্যাস্টারিক সমান, জেড অ্যাস্টারিক সমান কি হবে? এইটা আর এটা গুণ করতে হবে, তাহলে মাইনাস এটা হচ্ছে 75/4 দিয়ে 8, এটা হচ্ছে 75-75/8। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই সিমপ্লেক্স ফেজ 2 তে সিমপ্লেক্সের কাজ শেষ। ওকে, ফেজ 2 দেখেন এখন জেড জে মাইনাস সি জে সব 0 থেকে বড় হয়েছে, এখানেই এবার চূড়ান্ত সমাধান আমরা নির্ণয় করব। তাহলে লিখব কি? যে যেহেতু জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, সুতরাং চূড়ান্ত সমাধান বিদ্যমান। ঠিক আছে, চূড়ান্ত সমাধান বিদ্যমান, চূড়ান্ত সমাধান বিদ্যমান। অতএব নির্ণেয় সমাধান x1, x1 এর মান কত হবে? এটা 5/4। x2 এর মান কত হবে? x2 এর মান 0 হবে, এখানে নাই, x2 অনুপস্থিত, তাই না? আর x3 এর মান হবে কত? 3/4। এবং মূল অঙ্কের মান চেয়েছিল কিসের? সর্বনিম্ন করুন, তাই না? তাহলে এবং কি লিখবো? এবং সর্বনিম্ন মান z সমান মাইনাস জেড অ্যাস্টারিক, দ্যাট মিন্স কত হবে? 75/8, মাইনাস দিয়ে গুণ করতে হবে, যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করে এটাকে কি করেছিলাম? গরিষ্ঠকরণ করেছিলাম। ওকে ডিয়ার স্টুডেন্ট, 2 ফেজের সকল অঙ্কই একই রকম, আপনারা একটা বুঝছেন আর বাকিগুলো করবেন, বইয়ে যেভাবেই থাকুক আপনারা আমি যে স্টাইলে করেছি এই পদ্ধতিতেই করবেন, অবশ্যই আপনারা পারবেন আশা করি। আজকের ক্লাস এই পর্যন্ত, এর সঙ্গে চ্যাপ্টার 5 এর ক্লাস শেষ করলাম। যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে জানার, সব তো আসলে পড়ানো যায় না, মনে করেন যে 100% টিচার ডেলিভারি দিতে পারে না, আরো কিছু থেকে যা আমি চেষ্টা করি সকল তথ্য আপডেট করার। ওকে, তারপরে যদি কোনো জানার আগ্রহ থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন।
ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আজকের ক্লাস এই পর্যন্ত।